তো এটা হচ্ছে প্রথম রিভিউ ক্লাসের দ্বিতীয় পার্ট, যেখানে হচ্ছে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে প্রথম তিনটা, অর্থাৎ রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গলগি বডি, এই তিনটা একসাথে আলোচনা করব। এরপর হচ্ছে প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়াটা একসাথে দেখাবো। এরপর বাকি যেগুলো আছে যেমন লাইসোসোম, পারক্সিসোম, গ্লাইঅক্সিসোম, সেন্ট্রিওল, এগুলো হচ্ছে একসাথে আলোচনা করব। তো রাইবোসোম থেকে আমি শুরু করি। তো রাইবোসোমের ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে যে এর আবরণী নিয়ে, যে এর কোনো আবরণ নাই। তো এইটা এমসিকিউতে আসে যে সাইটোপ্লাজমীয় কোন কোন অঙ্গাণুগুলোর ক্ষেত্রে কোনো ধরনের আবরণী নাই। এর মধ্যে একটা হচ্ছে রাইবোসোম, তাছাড়া আরও যেগুলো আছে সেন্ট্রিওল, তারপর আরও যেগুলো আছে সাইটোস্কেলিটন, তো এদের ক্ষেত্রে সাধারণত কোনো আবরণী থাকে না। এরপর সে এর ভৌত গঠন সম্পর্কে, মানে এটা পরীক্ষায় আসে না, বাট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ট্রান্সলেশনে গেলে বা ট্রান্সলেশন পড়ার ক্ষেত্রে আমাদের এইটা একটু জানতে হবে। এই জন্য হালকা আমি একটু দেখাই দিচ্ছি। তো এইটা হচ্ছে রাইবোসোম। তো রাইবোসোমের এই ক্ষেত্রে এটা হচ্ছে লার্জ সাব ইউনিট, বড়টা, আর এটা হচ্ছে স্মলার সাব ইউনিট। তা আমরা হচ্ছে বলি না যে 60s, 60s, 40s, তো এই লার্জ সাব ইউনিট হচ্ছে 60s অ্যান্ড স্মল সাব ইউনিট হচ্ছে 40s। তো এই ক্ষেত্রে রাইবোসোমের ক্ষেত্রে আসলে কি কি থাকে, সেটার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট এটা হচ্ছে এখানে চারটা সাইট থাকে। তো একটা সাইট হচ্ছে যেটাকে বলা হচ্ছে এই যে এ সাইট। এ সাইটটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট। অ্যামাইনো অ্যাসিড সাইটটার কেন বলা হচ্ছে, কারণ এখানে টিআরএনএ যুক্ত হয়। টিআরএনএ যুক্ত হয়। টিআরএনএ যুক্ত হয় কি নিয়ে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। আমি এই ফিগারটাতে একটু দেখি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে। এটা আরো ভালো বোঝা যাচ্ছে যেখানে টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে। তাহলে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে রাইবোসোমের কোথায় আসে? এই এ সাইটটাতে আসে সর্বপ্রথম। তারপর এটা বাম পাশে আরেকটা সাইডে যায়, যেখানে ওইখানে পেপটাইড পেপটাইড বন্ড ফর্মেশন হয়, এবং এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের সাথে আরও অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে এটাকে পলিপেপটাইড গঠন করে, এবং পরবর্তীতে যেন এটা প্রোটিন তৈরি হতে পারে সেই স্ট্রাকচারের দিকে যায় আর কি। তো পি সাইডটা হচ্ছে পেপটাইড সাইড। এখানে কি হবে? এই টিআরএনএ যেটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল সেটার সাথে আরও অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে পেপটাইড পলিপেপটাইড বা প্রোটিন তৈরি করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ই সাইট। ই সাইটটা হচ্ছে এলিমিনেশন সাইট, অর্থাৎ এখান থেকে আমাদের কাজ শেষ, টিআরএনএটা সুন্দর মতো বের হয়ে যাবে। অর্থাৎ যেহেতু পলিপেপটাইড বা পেপটাইড বা প্রোটিন তৈরি হয়েছে, তো এখন তার টিআরএনএ কাজ নাই, সো টিআরএনএ ই সাইট থেকে বের হয়ে যাবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ কোড অনুযায়ী কিন্তু টিআরএনএ গুলো অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসে। অর্থাৎ টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে সেটা কিন্তু কেউ জানে না। তো সেটাই আসলে জানায় কি? এমআরএনএ। অ্যান্ড এমআরএনএ কিভাবে জানে? এমআরএনএ আর কি ডিএনএ থেকে নিয়ে আসে। ওইটাই আর কি ট্রান্সলেশনের মধ্যে আমরা পড়বো। তো হালকা পাতলা একটা কনসেপ্ট দিয়ে দিলাম, যেন আমাদের ট্রান্সলেশনের সুবিধা হয় এই জন্য। তো তাছাড়া এই ফিগারটাতে আমি একটু যদি আরেকবার দেখাই, তাহলে টিআরএনএ এ সাইটে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো। তারপর এই যে পি সাইটটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই অ্যামাইনো অ্যাসিডের সাথে আরও অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পেপটাইড বা পলিপেপটাইড বা প্রোটিন ফর্মেশন হচ্ছে, তারপর এলিমিনেশন সাইট থেকে টিআরএনএ বের হয়ে যাচ্ছে। আর একটা সাইট হচ্ছে এমআরএনএ সংযুক্ত সাইট, যেখানে এমআরএনএ সংযুক্ত থাকে টিআরএনএর সাথে, মানে রাইবোসোমের সাথে। তো এই জন্য রাইবোসোমের টোটাল এরকম চারটা সাইট আছে। এরপর এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষায় যেটা আসে, যে রাইবোসোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়। তো রাইবোসোমকে প্রথমত আমরা এক কথায় এটার অ্যান্সার দিতে পারি এইভাবে, যে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ এটা আদি ও প্রকৃত উভয় কোষেই থাকে। আদি ও প্রকৃত উভয় কোষেই থাকে। তো এরপরের ব্যাখ্যাতে আমরা বলবো, সেকেন্ডলি আমরা আর একটা প্যারাতে আমরা লিখবো যে আদি কোষে রাইবোসোম কিরকম হয়, 70s। ওটা সাব ইউনিট দুটো তুমি বলে দিলা, 50s যেটা লার্জ সাব ইউনিট, আর স্মল যে সাব ইউনিটটা সেটা হচ্ছে 30s। আর প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোসোমের কত ইউনিট হচ্ছে 80s থাকে সাধারণত, এবং তাদের সাব ইউনিট হচ্ছে 60s অ্যান্ড 40s। তো এইটা একটু তুমি আলাদা করে স্পেশালি বলে দিলা। তো এই জন্য পরবর্তীতে আবার তারপর বললা যে যেহেতু আদি ও প্রকৃত উভয় কোষের ক্ষেত্রে রাইবোসোম থাকে, এই জন্য এটাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এরপর আরেকটু ছেলে আরেকটু বলতে পারো যে রাইবোসোম সাইটোপ্লাজমের মধ্যে যেরকম মুক্তভাবে থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকতে পারে, আবার সেরকম ভাবে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরেও থাকতে পারে রাইবোসোমটা। তো রাইবোসোমের লোকেশনটা তুমি বলে দিলা। আচ্ছা, এরপর হচ্ছে রাইবোসোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। একটু আগে তো আমরা দেখলাম এই
এই পুরো প্রসেসটার একটা সামারি তুমি বলতে পারো যে রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে এই জন্য এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলে, এটা হচ্ছে এক কথা উত্তর। এরপর একটু ব্যাখ্যামূলক দিবা। ব্যাখ্যাটা কিভাবে দিবা সুন্দর করে এইভাবে বলতে পারো যে রাইবোজোমের মধ্যে 4টা সাইট আছে, 4টা সাইটের মধ্যে একটা হচ্ছে এমআরএনএ, এমআরএনএ সংযুক্ত হয়, অ্যান্ড এমআরএনএর যে নির্দিষ্ট কোড আছে সেই কোড অনুযায়ী টিআরএনএ এই সাইটে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। এটা পরবর্তীতে এরপর আরও যে সাইট আছে পি সাইট, সেই পি সাইটে আরও পেপটাইড বন্ড ফর্মেশন হয় এবং পরবর্তীতে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি হয় এবং ই সাইট থেকে টিআরএনএ বের হয়ে যায়। এই কথাটা একটু জটিল হতে পারে, আর যদি সিম্পলি আমরা লিখতে চাই তাহলে যেহেতু প্রোটিন তৈরি করে এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তারপর আরেকটু কিছু 2-3টা লাইন তুমি এক্সট্রা এমনিতে বলে দিবা আর কি, যে প্রোটিন সংশ্লেষণ নিয়ে যে কথাগুলো বা ট্রান্সলেশন সম্পর্কিত কথাগুলো। তাহলে রাইবোজোম শেষ হলো। এরপর আমরা আসি গলগি বডিতে। গলগি বডি না, আমরা আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, টু টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাই আমরা, একটা হচ্ছে মসৃণ আর একটা অমসৃণ। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি একদম নিউক্লিয়াসের গায়ের সাথে যেটা লাগানো থাকে ওটা অমসৃণ বলে, কারণ ওইখানে রাইবোজোম লাগানো থাকে। তো সাধারণত যে কোনো সারফেসে যদি কোনো গোটা 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 থাকে তাহলে সেটা অমসৃণ হবে। আর এইটা হচ্ছে মসৃণ, যেটা অমসৃণের সাথে থাকতে পারে এবং বা মুক্তভাবে পুরো কোষে বিভিন্ন জায়গায় ছড়াছিটা থাকতে পারে বিক্ষিপ্তভাবে। বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সাধারণত নিউক্লিয়াসের চারপাশেই থাকে, কারণ নিউক্লিয়াস থেকে যে জিনিসগুলো তৈরি হয় বা যে কোডগুলো ওরা পায় ওগুলো নিয়েই সাধারণত ওরা কাজ করে বেসিক্যালি। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত নিউক্লিয়াসের সাথেই থাকে, আর মসৃণ যেটা আছে অর্থাৎ যেটাতে কোনো প্রোটিন মানে রাইবোজোম থাকে না, তো সেটা হচ্ছে বিভিন্নভাবে থাকতে পারে। তো আমরা লোকেশনটা ক্লিয়ার হলাম। এই হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা স্ট্রাকচার। তো এবারের গঠনে আসি। তো গঠনের ক্ষেত্রে মূল হচ্ছে যেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মূল গঠনটা হচ্ছে সিস্টার্নি। এর মূল গঠন হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি কোনটা আমি একটু আঁকায় দেখাচ্ছি, বা এটা যদি পরীক্ষায় আঁকতে বলে তাহলে তোমরা এইভাবে আঁকতে পারো। ও না, এটা তো আমি গলগি বডি আঁকতেছি। তো স্মুথ আর হচ্ছে রাফ, এই দুইটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকার ক্ষেত্রে আমরা একইভাবেই আঁকতে পারি, বা যদিও বা দেখতে একই রকম না। তো আমরা সাধারণত রাফটাই আঁকাই দিই। অ্যান্ড রাফটা কিভাবে আমরা আঁকাই, ওই গায়ে শুধুমাত্র রাইবোজোমটা আমরা দিয়ে দিই গোটা 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 গোটা, তাহলে ওটা রাফ হয়ে যায়, আর না দিলে ওটা স্মুথ হয়ে যায়। ব্যাপারটা এরকম। এরকমভাবে আর কি আমরা আঁকাই সহজ করার জন্য, বাট দেখতে অনেকটা যে এরকম হবে তা না। এগুলোকে বেসিক্যালি সিস্টানি বলা হয়। সিস্টানি হচ্ছে অনেকটা এরকম যে প্যাকেটের মতো থাকে, এই যে ব্যাগের মতো, এই যে ব্যাগের থলির মতো যেটা গলগি বডিতে থাকে, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামও সেমভাবে সিস্টানি থাকে। তাছাড়াও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আরও দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টিউবিউল আর একটা হচ্ছে টিউবিউল আর একটা হচ্ছে ভেসিকল। টিউবিউল অ্যান্ড ভেসিকল। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে সাধারণত এই টিউবিউল আর ভেসিকলটা থাকে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এই যে টিউবিউলের মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে অনেক বেশি, আর সাথে সাথে কিছু ভেসিকল থাকে। কিন্তু যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে সাধারণত সিস্টার্নই থাকে, তবে কিছু পরিমাণে টিউবিউল থাকতে পারে। আর টিউবিউল ভেসিকলের ক্ষেত্রে কোনো রাইবোজোম লাগানো থাকে না, শুধুমাত্র সিস্টার্নিতেই রাইবোজোম লাগানো থাকে, সংযুক্ত থাকতে পারে। তো এই জন্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত সিস্টার্নি দিয়ে গঠিত হয়। তাহলে আর এর ভৌত গঠনটা ক্লিয়ার হলো। এবার আসি এর ফাংশন নিয়ে আমরা। আসলে এটার কাজটা কি না, এর আরেকটা ব্যাপার আমি বলি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অপর নাম হচ্ছে ডিকটায়োসোম, ইডিওসোম অ্যান্ড লাইপোকন্ড্রিয়া। তো এই তিনটা নামই আমাদের মনে রাখতে হবে: ডিকটায়োসোম, ইডিওসোম অ্যান্ড লাইপোকন্ড্রিয়া। তো বলতে পারে নিচের কোনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম নয়, তো এমসিকিউর জন্য এটা আমরা পড়ে ফেলবো, ডিকটায়োসোম, ইডিওসোম অ্যান্ড লাইপোকন্ড্রিয়া। এরপর আসি আর ফাংশন নিয়ে। অনেক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন আসে। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা আমরা বলতে পারি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন, অর্থাৎ যেটা মসৃণ, আর একটা আমরা বলতে পারি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেহেতু রাইবোজোম লাগানো থাকে, তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত? প্রোটিন সংশ্লেষণের সাথে সম্পর্কিত বা প্রোটিন তৈরির সাথে সম্পৃক্ত।
শুধুমাত্র এই একটা একটা ফাংশনে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে পড়বো। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে বেশ কয়েকটা ফাংশন আছে। যেহেতু ওর গায়ে কোনো রাইবোজোম নেই, তাহলে ও কিন্তু প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত না। তাহলে ও যেটা তৈরি করবে স্টেরয়েড অর্থাৎ লিপিড জাতীয় জিনিস, লিপিড জাতীয়, যেমন হচ্ছে স্টেরয়েড তৈরি করতে পারে, স্টেরয়েড হরমোন, এগুলো তৈরি করতে পারে, সংশ্লেষ করতে পারে। এরপর ওর আর একটা কাজ হচ্ছে ওর ডিটক্সিফিকেশন, ডিটক্সিফাইং এজেন্ট থাকে, তো হচ্ছে লিভারের ক্ষেত্রে ও ডিটক্সিফিকেশনে হেল্প করে, মানে হচ্ছে বিষাক্ত যে বস্তুগুলো আছে সেগুলো রিমুভ করতে হেল্প করে। এরপর মাসেলের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যালসিয়াম স্টোর করে রাখতে পারে। মাসেলের ক্ষেত্রে স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়াম স্টোর করে রাখে, কারণ ক্যালসিয়াম মাসেলের কন্ট্রাকশনে অর্থাৎ আমাদের মাংসপেশি যে সংকোচন প্রসারণ হয় সেক্ষেত্রে কিন্তু দরকার। তো স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে এক একটা কোষ ভেদে বা অঙ্গ ভেদে, মানে অঙ্গ ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করতে পারে সে। তো আর একটা যে কাজটা ছিল, যে প্রোটিনগুলো তৈরি হয়, প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। তো সেই প্রোটিনগুলো পরবর্তীতে যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের দরকার হয় ওদের, অর্থাৎ ওই প্রোটিনটাকে দেখা যায় ইনঅ্যাক্টিভ থাকতে পারে, নিষ্ক্রিয় থাকতে পারে, তো এটা সক্রিয় করার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যায় সেটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তো এই জিনিসটা ঘটে কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ওই প্রোটিনগুলো কি করে আরও মডিফাই হয়, মডিফিকেশন হয়ে পরবর্তীতে প্যাকেট আকারে বের হয়ে যায়। বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরও যেটা করতে পারে যে এখানে মডিফাই করে প্রোটিনগুলো একদিকে যেমন সে সংশ্লেষণ হচ্ছে এখানে রাইবোজোমগুলোতে, ওটা পরবর্তীতে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করে, করার পর ওইখানে সে প্যাকেটজাত হয় বা আরও মডিফিকেশন করে বা মডিফাই হয়ে বের হয়ে যায়, বা অন্য অন্য জায়গায় সে পাঠায় দেয়, অন্য অন্য অঙ্গাণুর দিকে। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তাহলে আমরা ফাংশনের ক্ষেত্রে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফের ক্ষেত্রে আমরা মূলত যেটা মনে রাখবো যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন সংশ্লেষণ হলো, আর একটা জিনিস হয় এনজাইম সংশ্লেষণ। তো প্রোটিন আর এনজাইম সংশ্লেষণের সাথে সে সম্পৃক্ত, এবং স্মুথটা লিপিড বা স্টেরয়েড হরমোন ইত্যাদি জিনিস সংশ্লেষণের সাথে সে সম্পৃক্ত। তাছাড়া আরও সে যেগুলো করে ডিটক্সিফিকেশন করে এবং ক্যালসিয়ামকে সে সঞ্চয় করে রাখে বা ধরে রাখে বা স্টোর করে রাখে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হুম, তাহলে এই পর্যন্তই, এগুলো আমাদের জানলে মোটামুটি হয়ে যাবে। এবার আসি গলগি বডি। গলগি বডির ক্ষেত্রে বেশ কয়েকটা তার পদবি আছে, যেমন তাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এবং হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো প্রথমত আমাদের মূল থিমটা আমরা যদি আসি, আগে একটু আমরা গঠন নিয়ে আগে একটু বলি গলগি বডির। তো গলগি বডির গঠনটা হচ্ছে অনেকটা এরকম, আমরা টু ডিমেনশনালি এইভাবে আঁকি, আর থ্রি ডিমেনশনালি দেখতে এরকম। তার মানে এটা অনেকটা কিসের মতো, পকেটের মতো বা থলির মতো দেখায়। বাট আমরা আঁকবো হচ্ছে এইভাবে, যখন টু ডিমেনশনে আঁকবো তখন উপর থেকে এইভাবে আঁকা লাগে। তো আমি একটু এঁকে দেখাই। তো এদের ক্ষেত্রে থাকে সিস্টারনি, এই যেগুলো হচ্ছে আমি সিস্টারনি আঁকতেছি, সিস্টারনি। তো এদের ক্ষেত্রে সিস্টারনি থাকে। তাছাড়া আর কি থাকে, ভ্যাসিকল থাকতে পারে এবং কিছু ভ্যাকুল থাকতে পারে, ভ্যাকুল। তো গলগি বডির তিনটা উপাদান, গাঠনিক উপাদান সিস্টানি, ভ্যাসিকল এবং ভ্যাকুয়াল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে ছিল সিস্টানি, টিউবিউল অ্যান্ড ভ্যাসিকল, কোনো ধরনের ভ্যাকুয়াল ছিল না। তো গঠনের পর এবার আমি এই ছবিটাতে আসি, এটা হচ্ছে অসমোসিস থেকে নেওয়া। তো এইখান থেকে আমি মূল বেসিক থিমটাকে ক্লিয়ার করব গলগি বডি সম্পর্কে। সেটা হচ্ছে যে কোনো কিছু তৈরি হয় প্রথমে, যে কোনো কিছু তৈরি হলো, যেমন ধরা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা প্রোটিন সে তৈরি করছে, বা হ্যাঁ তৈরি করছে, তৈরি করে সেটারে ট্রান্সপোর্ট ভেসিকল আকারে পাঠাই দিছে গলগি বডির কাছে। তো গলগি বডির আসলে ওইখানের কাজটা হচ্ছে ও গ্রহণ করবে, গ্রহণ করার পর ওইটারে সে আরও প্যাকেট করবে, প্যাকেট করার পর নির্দিষ্ট যে জায়গায় প্রোটিনগুলো দরকার সেখানে সে পাঠা দিবে। এইটাই হচ্ছে মূলত গলগি বডির কাজ। এই জন্য একে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো সে কিভাবে করে থাকে, সাধারণত এই সাইডে যদি নিউক্লিয়াস হয়, মানে কোষের ভিতরের সাইড যদি এটা হয়, আর গলগি বডির এটা যদি কোষের বাইরের সাইড হয়, তো ভিতরের সাইডের দিকে এই পার্টটাকে বলা হয় সিস ফেস, মানে
নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকলে সেটাকে বলা হয় সিস ফেস। আর যদি কোষের বাইরের দিকে সে ফেস করে থাকে যে পার্টটুকু, সেই পার্টটুকু বলা হয় ট্রান্সফেস। তো সিস ফেসের দিকে যে সিস্টার্নিগুলো থাকে সেগুলোকে বলা হয় সিস সিস্টার্না, আর ট্রান্সফেসের দিকে যে সিস্টার্নাগুলো থাকে সেগুলোকে বলা হয় ট্রান্স সিস্টার্না। তো সে সাধারণত সিস সিস্টার্না থেকে এই জিনগুলো গ্রহণ করে, পরবর্তীতে মিডল সিস্টার্না হয়ে বা মিডল সিস্টার্না পার হয়ে তারপর ট্রান্স সিস্টার্না হয়ে সে প্যাকেট হয়ে বের হয়ে যায় যে কোনো দ্রব্যাদি, যে কোনো মলিকুলস বা কেমিক্যালস যেগুলো তৈরি হয় আর কি কোষের মধ্যে। পরবর্তীতে এটা সে কোষের বাইরেও পাঠাতে পারে, এমন হতে পারে এটা সে একদম কোষের বাইরে পাঠিয়ে দিচ্ছে আউটসাইড দ্য সেল, অথবা সে কোষের মধ্যে যেখানে দরকার, যেমন হচ্ছে লাইসোজোম, যেমন লাইসোজোম লাইসোসোমের জন্য এনজাইম দরকার, তো সে এই প্রোটিন তৈরি করলো এবং ওই ওটার প্যাকেট ট্যাকেট করে একদম সম্পূর্ণ কমপ্লিট করে লাইসোসোমের কাছে পাঠিয়ে দিল। আর বইয়ের ভাষায় যদি আমি একটু বলতে চাই তাহলে আমরা বলবো যে যে ঝিল্লিবদ্ধ ভেসিকলগুলো তৈরি হয় সেই ঝিল্লিবদ্ধ ভেসিকলগুলোকে ও কি করতে পারে, নির্দিষ্ট অঙ্গাণুর মধ্যে সাইটোপ্লাজমের অঙ্গাণুর কাছে পৌঁছায় দেয় অথবা কোষের বাইরে পাঠায় দেয়। এই জন্য গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তার মানে ঝিল্লিবদ্ধ ভেসিকলগুলো কোথায় যাবে সেটা সে নিয়ন্ত্রণ করে। এরপর আরও যে কথাগুলো আছে যেমন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে এটাও যদি আসে তাহলে এক কথা তো আমরা বলতে পারি যে এখানে হচ্ছে প্রোটিন, এই শর্করার সংশ্লেষণ হয় বা কার্বোহাইড্রেট সংশ্লেষণ হয়, এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো কি ধরনের প্রোটিন বা কি ধরনের শর্করা আসলে সংশ্লেষণ হয় এখানে? মূলত হচ্ছে জটিল পলিস্যাকারাইড এগুলো সে সংশ্লেষণ করে। তাছাড়া প্রোটিনের সাথে সম্পৃক্ত যে শর্করা আছে অর্থাৎ গ্লাইকোপ্রোটিন, এইটাও সে তৈরি করতে পারে বা মডিফাই করে আর কি। বা ধরা যাক কোনো প্রোটিন আছে এবং কার্বোহাইড্রেট আছে, ওইটাতে সে একসাথে জোড়া লাগায় গ্লাইকোপ্রোটিন তৈরি করে ফেলে। তো এরকম জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ করে গ্লাইকোপ্রোটিন তৈরি করে থাকে। তো আমরা আরেকটু এখানে বলবো যে পলিস্যাকারাইড কি ধরনের পলিস্যাকারাইড সংশ্লেষণ করতে পারে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, এই ধরনের পলিস্যাকারাইড সে সংশ্লেষণ করতে পারে। তাহলে এগুলো লিখলেই কিন্তু আমার মনে হয় বেশ কয়েকটা 4-5 লাইন হয়ে যায়, অনুধাবনের জন্য মোটামুটি এনাফ হয়ে যাবে। তো প্রথমত আমরা বলবো যে যেহেতু এটা শর্করা তৈরি করে এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। তো কি কি ধরনের শর্করা এটা আমরা পরে ব্যাখ্যা দিব, যে পলিস্যাকারাইড যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ এবং সে গ্লাইকোপ্রোটিন তৈরি করতে পারে, তো এই জন্য তাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো যেহেতু সে পলিস্যাকারাইড অর্থাৎ সেলুলোজ হেমিসেলুলোজ সংশ্লেষণ করে, তো এগুলো আসলে কিসের গাঠনিক উপাদান? কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। তাইলে এই জন্য সে কোষ প্রাচীর গঠনে হেল্প করে। তো কোষ প্রাচীর গঠনের ক্ষেত্রে প্রথমত যেটা দরকার হয় সেটা হচ্ছে কোষ প্লেট। মনে আছে কিনা যখন কোষ প্লেট পড়াচ্ছিলাম তখন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে গলগি বডি এখানে কোষ প্লেট গঠনে, কোষ প্লেট না, মধ্যপর্দা গঠনে, কোষ প্রাচীরে যে মধ্যপর্দা আছে সেই মধ্যপর্দা গঠনে হেল্প করে কিভাবে? পেকটিন জাতীয় ভেসিকল পাঠায় সে হেল্প করে। তো ওই পয়েন্টটা তো আমরা বলতে পারি। তো তাছাড়া তার আরো ভূমিকা আছে, যেমন হচ্ছে সে শুক্রাণুর শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। শুক্রাণুর যে মাথাটা অর্থাৎ অ্যাক্রোজোম তৈরিতে সে সাহায্য করে। এটা আমরা মনে রাখবো। তো এইটা হচ্ছে তার কোষ বিভাজন সম্পর্কিত তার কিছু কাজ। তো গলগি বডি নিয়ে আমাদের এইটুকু জানলেই হবে। তো মাইটোকন্ড্রিয়ার কাজে আমরা একটু আসি। তো প্রথম কাজের ক্ষেত্রে আমরা বলবো যেটা তো পাওয়ার হাউস হিসেবে কাজ করে। তো কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, এটার যদি ব্যাখ্যা চাই সেক্ষেত্রে আমরা বলবো যে কোষের যাবতীয় যত শক্তি প্রয়োজন জৈবনিক কাজের জন্য বা যত বিক্রিয়া আছে, তা আমরা বলবো কোষের যাবতীয় যত কাজ আছে সেই কাজের জন্য যে শক্তিগুলো প্রয়োজন সেই শক্তি তৈরি করে থাকে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। তো এটা আমরা বলতে পারি এক লাইনে। তো এরপর আমরা যদি ব্যাখ্যায় আসি, ব্যাখ্যাতে আমরা কি কি কথা বলতে পারি? যেমন প্রথমত আমরা বলতে পারি যে কোষের যাবতীয় কাজের জন্য সকল শক্তি উৎপাদন করে এবং নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া, এই কথা আমরা বলতে পারি আগের মতোই। শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করাও আমরা বলতে পারি। এরপর আমরা বলতে পারি যে এই শক্তি উৎপাদন বা নিয়ন্ত্রণের যে প্রসেস সেটা হচ্ছে কিভাবে হয়, শ্বসনের মাধ্যমে হয়, শ্বসনের মাধ্যমে। এবং এই শ্বসনের জন্য কি কি জিনিস দরকার হয়? এনজাইম দরকার হয়, এনজাইম, প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম, এই যে জিনিসগুলো দরকার হয় এগুলো সবই
কে ধারণ করে? মাইটোকন্ড্রিয়া ধারণ করে। এই কথাটা আমরা বললাম। তারপর আমরা বলবো যে শ্বসনের বিভিন্ন পর্যায়, যেমন গ্লাইকোলাইসিস বাদে যেমন ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো সবই কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এবং আমরা আরেকটু বলবো যে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সর্বোচ্চ পরিমাণে এটিপি তৈরি হয়। তাই মাইটোকন্ড্রিয়া কি? কোষের পাওয়ার হাউস বলা হয়। যেখানে গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। সেখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণে এটিপি তৈরি হয় না। এখানে 8টা এটিপির মতো তৈরি হয়, 8টা এটিপি। আর বাকি যত এটিপি আছে সবই কিন্তু এইখানে এই ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনই তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে যেহেতু মাইটোকন্ড্রিয়াতে, তাহলে এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলবো। তো আমি আরেকবার সামারাইজ করি। তো এটা হচ্ছে আমরা মূল উৎপাদক দিব, যেহেতু কোষের যাবতীয় যত যত শক্তি প্রয়োজন সেই সকল শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে থাকে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের জন্য দরকার কি? এনজাইম এবং কোএনজাইম, যা মাইটোকন্ড্রিয়াতে থাকে। এবং শ্বসনের বিভিন্ন পর্যায়, এর মধ্যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে এবং এখানেই সর্বোচ্চ পর্যায়ের শক্তি তৈরি হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। ওকে, জাস্ট এইটুকু অ্যান্সার দিলে, ব্যাখ্যা দিলে হয়ে যাবে। এরপর আমরা আরো কিছু কথা বলবো, যেমন এর আরেকটা সম্পর্ক আছে ক্যালসিয়ামের সাথে। এটা ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে মিলে এ হচ্ছে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। কিরকম? যেমন মাইটোকন্ড্রিয়াতে যদি কখনো ক্যালসিয়ামের ঘনত্ব অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে সেখানে একটা কথা আছে যে নিউরোডিজেনারেটিভ ফাংশন বা এরকম একটা ব্যাপার ঘটে, যার ফলে দেখা যায় পার্কিনসন, আলঝেইমার এগুলো হতে পারে। তাছাড়া আর একটা রোগের কথা বইতে আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এটা হইতে পারে আর কি। যাই হোক, তো ক্যালসিয়ামের ঘনত্ব মেনটেন করা খুবই দরকার। ক্যালসিয়ামের ঘনত্ব যদি বেড়ে যায় বা কমে যায়, এজন্য সমস্যা হতে পারে আমাদের কোষের মধ্যে। তো এটা নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। আর স্টোর থাকে কোথায় ক্যালসিয়াম? বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এরপর এরপর আর একটা কাজ আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে যেহেতু ক্যালসিয়াম বেড়ে গেলে সমস্যা হতে পারে, তা আমরা বলতে পারি কোষের অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ। ক্যালসিয়াম বেড়ে গেলেও কিন্তু সেল ডেথ হয়। তো সাধারণত কোষের অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ বা পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এটা আমরা রিলেট করতে পারবো, কারণ মাইটোকন্ড্রিয়া যদি নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কিন্তু পুরো কোষটাই শক্তি পাবে না, বঞ্চিত হবে। তাহলে পুরো কোষের সকল কিছু, মানে পুরো কোষের ভাগ্য কিন্তু আসলে বলতে গেলে মাইটোকন্ড্রিয়ার হাতে। মানে আমরা মনে রাখার ক্ষেত্রে এভাবে চিন্তা করতে পারি আর কি। যেহেতু পুরা কোষকে সচল রাখার জন্য শক্তি প্রয়োজন, এটিপি প্রয়োজন। সেই এটিপি তৈরির অঙ্গাণুটাই যদি না থাকে, তাহলে কিন্তু পুরো কোষটাই মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া কোষের অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ নিয়ন্ত্রণ করে থাকে। তো এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাছাড়াও তার আরো কিছু ভূমিকা আছে, যেহেতু তার নিজস্ব ডিএনএ আছে বা আরএনএ আছে, তো এই জন্য সে বংশগতিতে ভূমিকা রাখতে পারে। তারপর হচ্ছে রক্তকণিকা হরমোন তৈরি করতেও বইতে এই কথাগুলো বলা আছে, তৈরি করতে সে সাহায্য করে। তো মেইন কথা হচ্ছে এটাই, শক্তি উৎপাদনের টপিক কথাটা, আর শ্বসনের যে পর্যায়গুলো আছে সেই কথাটা বলবা, আর ক্যালসিয়ামের ঘনত্ব, আর হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই চারটা হচ্ছে মেইন পয়েন্ট আমাদের এখানে, এগুলো বললেই হবে। তো প্রথমত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে প্রথমত আমরা যেটা বলবো যে আবরণী। তো এই বেশিরভাগ সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মতো এটাও 2 স্তর বা 2টা আবরণী বিশিষ্ট। তো এই ক্ষেত্রে একটা কনফিউশন লাগে, কারণ হচ্ছে এখানে 2টা আবরণী আছে, একটা হচ্ছে বহি আবরণী আর একটা হচ্ছে অন্ত আবরণী বা আউটার মেমব্রেন, আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। তা আমি এই ছবির ক্ষেত্রে আউটার আর ইনার মেমব্রেনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একদম বাইরের এটা হচ্ছে আউটার মেমব্রেন। তা আমরা অনেক সময় মনে করি যেহেতু এইটা আউটার মেমব্রেন, তাহলে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইনার মেমব্রেন। কিন্তু না, আউটার আর ইনার মেমব্রেনের সাথে একটু গ্যাপ আছে। এইটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেন। তাহলে এইটা আউটার মেমব্রেন এন্ড এটা হচ্ছে ইনার মেমব্রেন। এন্ড এই আউটার ইনার মেমব্রেনের মাঝে কিছু ন্যানোমিটার, 6 থেকে 8 ন্যানোমিটার বা এরকম একটা গ্যাপ আছে। যাই হোক, তো এই জন্য আমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আউটার আর ইনার মেমব্রেনের মাঝখানে যেহেতু একটা গ্যাপ আছে, তো সেই গ্যাপটার নাম কি? গ্যাপটাকে আমরা প্রকোষ্ঠ বা চেম্বার বা রুম বলতে পারি। তো যেহেতু এটা বাইরের দিকে আছে, তাহলে এটা বহিঃপ্রকোষ্ঠ হবে। আর অন্তঃমেমব্রেনের ভিতরের দিকেও আবার দেখতেছি অনেক ফাঁকা জায়গা, রাইট? তাহলে এটা হবে অন্তঃমেমব্রেন বা অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে
আমরা এটা লিখে ফেলি। বহিস্তর, অন্তঃস্থ স্তর বললাম, তারপর সাথে আমরা আরো কি কি বলবো, প্রকোষ্ঠর কথাগুলোও বলে ফেলি। বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। তো বহি কোনটা অন্ত কোনটা আমরা থিওরিটা আমরা লিখে ফেলতে পারবো, যে যেটা হচ্ছে বহিমেমব্রেন এবং অন্তমেমব্রেনের মাঝামাঝি অবস্থিত সেটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, আর অন্তমেমব্রেনের ভিতরে যেটা অবস্থিত বা যে ফাঁকা জায়গাটা স্থানটা দেখা যায়, আমরা এইভাবেই বলবো, ফাঁকা স্থানটা যেটা দেখা যায় সেটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃস্তরের কাজ কি বা বহিমেমব্রেনের কাজ কি? বহিমেমব্রেনের কাজ হচ্ছে মূলত প্রোটেক্টিভ ফাংশন, মানে রক্ষণাত্মক, হচ্ছে রক্ষা করবে মাইটোকন্ড্রিয়াকে বাইরের আঘাত থেকে বা বাইরের সবকিছু থেকে ওকে সেপারেট করে রাখে। আরও যেটা হতে পারে, মাইটোকন্ড্রিয়ার সাথে বাইরের বা সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্যাদি আদান প্রদান হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে। আর আরেকটা যে কথা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মূল যে কাজ শক্তি উৎপাদন করা, এই বহিমেমব্রেনের সাথে শক্তি উৎপাদনের কোনো সম্পর্ক নাই। কারণ কি? কারণ এখানে কোনো ধরনের এটিপি সিনথেজ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে না। তাহলে থাকে কোথায়? থাকে হচ্ছে মূলত অন্তঃমেমব্রেনে। অন্তঃমেমব্রেনের সাথে মূলত শক্তি উৎপাদনের সাথে শক্তি উৎপাদনের সাথে সম্পৃক্ততা। তাহলে আমরা অন্তঃমেমব্রেনের একটু গঠনটা দেখি। অন্তঃমেমব্রেনটা এইখানে আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের অন্তঃমেমব্রেন বা ভিতরে যে মেমব্রেনটার কথা আমরা বলছি, ইনার মেমব্রেন। তো ইনার মেমব্রেনের ক্ষেত্রে এরকম কিছু কমপ্লেক্স দেখা যায়, এগুলো হচ্ছে কোএনজাইম। এখানে কিছু কোএনজাইম থাকে, তাছাড়া আরও কিছু কমপ্লেক্স আমরা দেখতেছি 1 2 3 4। এগুলো আমরা যখন আমরা শ্বসন পড়ব নবম চ্যাপ্টারে, তখন আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা আমরা এগুলো মূল টপিক না, মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কমপ্লেক্স, এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হবে একটা চেইনের মাধ্যমে, একটা চেইন ফরমেশন হয়েছে এখানে, তাই না? তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এখানে ইলেকট্রনটা। তো কিভাবে যাবে সেটা আমরা পরবর্তীতে প্রসেসে আমরা জানবো নবম চ্যাপ্টারে। আর এইখানে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ইনার মেমব্রেনের গায়ে, অন্তঃমেমব্রেনের গায়ে। এটার নাম হচ্ছে অক্সিজোম বা এটিপি সিনথেস। এটার নাম হচ্ছে অক্সিজোম অর এটিপি সিনথেস। এইখানে মূল এটিপিটা তৈরি হচ্ছে। তাহলে এই পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্ট হয়ে এইখানে আসলো এটিপি সিনথেসে, এবং পরবর্তীতে এইখানে এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃমেমব্রেনের গায়ে কি কি থাকতে পারে। অন্তঃমেমব্রেনের গায়ে অন্তঃমেমব্রেনের গায়ে এটিপি সিনথেস বা এর আর একটা নাম কি, অক্সিজোম। আর কি কি থাকতে পারে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই দুইটা হচ্ছে আমাদের মেইন। তার মানে আমাদের মেইনলি শক্তি উৎপন্ন হবে কোথায়? অন্তঃমেমব্রেনে অবস্থিত এই এটিপি সিনথেস আর অক্সিজম অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনই এগুলো হচ্ছে শক্তি উৎপাদনের সাথে সম্পৃক্ত। তাহলে এই মূলত বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলে হয়ে যাবে। তাহলে আমরা আবরণী সম্পর্কে আমরা বললাম, বহি আবরণী, অন্তঃমেমব্রেনে কি কি থাকে সেটা আমরা বললাম, এটিপি সিনথেস আর অক্সিজম অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। অ্যান্ড আরও যদি বলতে চাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কী কী থাকে, ওগুলা না বললেও হবে, বাট বললেও বলতে পারো। তো আমাদের মেইনলি হচ্ছে এখানে ছবি আঁকতে হবে আর জাস্ট এই কথাগুলো বললে হবে, আবরণী, প্রকোষ্ঠ, এই সম্পর্কিত কথা। তাছাড়া আরও দুইটা জিনিসের থাকে, সেটা হচ্ছে 70s রাইবোজোম, 70s রাইবোজোম অ্যান্ড বৃত্তাকার ডিএনএ থাকে একটা। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিকের ক্ষেত্রেও সেমলি এরকম 70s রাইবোজোম অ্যান্ড একটা বৃত্তাকার ডিএনএ থাকে। তো এগুলোই হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। তো এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটু এঁকে দেখাই কীরকম হতে পারে। খুব সহজভাবেই আমরা আঁকবো। এরকম আমরা একটা গোলা দিয়ে দিব। তারপর আমরা এখন অন্তঃমেমব্রেনটা আঁকবো। এখন এখানে আর একটা কথা যেটা এখানে আমার একটু মিস গেছে, এই অন্তঃমেমব্রেন সম্পর্কিত এই কথাটা। এই অন্তঃমেমব্রেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের দিকে ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু এমন না যে যে এইটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন এইভাবে আসছে, তা কিন্তু না। ইনার মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ ভাঁজ হয়ে গেছে। এই ইনার মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ ভাঁজ হয়ে যে গঠনটা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ক্রিস্টি বা প্রবর্ধক। ভাঁজ ভাঁজ বা সৃষ্টি হয়ে যেটা গঠন করে সেটাকে বলা হয় ক্রিস্টি বা প্রবর্ধক। তো এখন আমি টোটালি পুরোটা ভালোভাবে এঁকে দেখাচ্ছি। তো এইটা আমরা পেলাম বহি মেমব্রেন বা আউটার মেমব্রেন। এবার আমরা অন্তঃমেমব্রেনটা আঁকবো ভাঁজ ভাঁজ দিয়ে, এরকম ভাঁজ ভাঁজ দিয়ে আঁকবো। গ্যাপটা বেশি হয়ে গেছে। বাইরের বহি মেমব্রেনের সাথে আমরা খুব বেশি একটা গ্যাপ দিব না, আবার একদম লাগায়ও ফেলবো না।
এই যে আমরা অনেকগুলো ক্রিস্টি দিয়ে দিলাম। এবার ক্রিস্টির গায়ে আমরা কিছু জিনিস দিয়ে দিই। এই আমরা এটিপি সিনথেস দিয়ে দিই এইভাবে, এটিপি সিনথেস বা অক্সিজেন। ক্রিস্টির গায়েই তো ক্রিস্টি তো অন্তঃমেমব্রেন ভাঁজ হয়ে গঠন করে, তাহলে অন্তঃমেমব্রেনের গায়ে যেহেতু এটিপি সিনথেস থাকবে মানে ক্রিস্টির গায়ে এটিপি সিনথেস থাকবে, আমরা যেভাবে বলি আর কি। তাহলে এইটা গেল আমাদের এটিপি সিনথেস, যেখানে এটিপিটা তৈরি হয়। দেখতে অনেকটা কিসের মতো, এই যে এরকম, যদি সিম্পলিফাইড স্ট্রাকচারটা আমরা ধরি, যেটা মাথা, এটাকে স্টক বলা হয় বা বোটা বলা হয় খুব সম্ভবত। আর এটার যদি আমরা থ্রি ডিমেনশনাল চিত্র দেখি তাহলে অনেকটা এরকম পাম্পের মতো দেখানো একটা গেল। তারপর আমরা আরেকটু আর কি কি দিতে পারি, 70s রাইবোজোম দিয়ে একটা, এটা হচ্ছে আমাদের রাইবোজোম, 70s রাইবোজোম, অ্যান্ড একটা বৃত্তাকার ডিএনএ দিয়ে দেই, আমাদের ডিএনএ। তাছাড়া ভিতরে পুরোটা গাঢ় তরল দ্বারা পূর্ণ থাকবে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে বা অন্তঃমেমব্রেন ভিতরে যে জায়গাটা, ফাঁকা জায়গাটা বা অন্তঃপ্রকোষ্ঠ, পুরো জায়গাটা গাঢ় তরল দ্বারা পূর্ণ থাকবে। এই গাঢ় তরলের নাম কি হইতে পারে? ম্যাট্রিক্স। গাঢ় পুরো তরলটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স। এই তো। আর হচ্ছে ইনার মেমব্রেনটা আমরা একটু চিহ্নিতকরণ করে দিই। এটা হচ্ছে ইনার মেমব্রেন আর এটা হচ্ছে আউটার মেমব্রেন। তাহলে এই জিনিসগুলো দেখালেই হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে। এটা পরীক্ষায় আঁকলেই ইনশাল্লাহ পূর্ণ মার্ক পাওয়া যাবে বলে আশা করা যায়। পুরোটা ছবি থেকে দিবা 1-2 মিনিটের মধ্যে। আর আর সাথে হচ্ছে কিছু ব্যাখ্যা দিয়ে দিবা। আবরণী প্রকোষ্ঠ, 70s রাইবোজোম আছে, বৃত্তাকার ডিএনএ আছে এবং ক্রিস্টি আছে। ক্রিস্টি কাকে বলে সে সংখ্যাটা দিয়ে দিবা। অন্তঃমেমব্রেনের ভিতরের দিকে ভাঁজ হয়ে একটা প্রবোধকের মতো অংশ সৃষ্টি করে, তাকে ক্রিস্টি বলে। তো মাইটোকন্ড্রিয়ার কাজে আমরা একটু আসি। তো প্রথম কাজের ক্ষেত্রে আমরা বলবো যেটা তো পাওয়ার হাউস হিসেবে কাজ করে। তো কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, এটার যদি ব্যাখ্যা চাই সেক্ষেত্রে আমরা বলবো যে কোষের যাবতীয় যত শক্তি প্রয়োজন জৈবনিক কাজের জন্য বা যত বিক্রিয়া আছে, তা আমরা বলবো কোষের যাবতীয় যত কাজ আছে সেই কাজের জন্য যে শক্তিগুলো প্রয়োজন সেই শক্তি তৈরি করে থাকে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। তো এটা আমরা বলতে পারি এক লাইনে। তো এরপর আমরা যদি ব্যাখ্যায় আসি, ব্যাখ্যাতে আমরা কি কি কথা বলতে পারি? যেমন প্রথমত আমরা বলতে পারি যে কোষের যাবতীয় কাজের জন্য সকল শক্তি উৎপাদন করে এবং নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া, এই কথা আমরা বলতে পারি। আগের মতোই শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করাও আমরা বলতে পারি। এরপর আমরা বলতে পারি যে এই শক্তি উৎপাদন বা নিয়ন্ত্রণের যে প্রসেস সেটা হচ্ছে কিভাবে হয়, শ্বসনের মাধ্যমে হয়, শ্বসনের মাধ্যমে। এবং এই শ্বসনের জন্য কি কি জিনিস দরকার হয়? এনজাইম দরকার হয়, এনজাইম, প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম, এই যে জিনিসগুলো দরকার হয় এগুলো সবই কে ধারণ করে? মাইটোকন্ড্রিয়া ধারণ করে, এই কথাটা আমরা বললাম। তারপর আমরা বলবো যে শ্বসনের বিভিন্ন পর্যায়, যেমন গ্লাইকোলাইসিস বাদে যেমন ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো সবই কোথায় কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এবং আমরা আরেকটু বলবো যে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সর্বোচ্চ পরিমাণে এটিপি তৈরি হয়, তাই মাইটোকন্ড্রিয়া কি কোষের পাওয়ার হাউস বলা হয়। যেখানে গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়, সেখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণে এটিপি তৈরি হয় না। এখানে 8টা এটিপির মতো তৈরি হয়, 8টা এটিপি। আর বাকি যত এটিপি আছে সবই কিন্তু এইখানে এই ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনই তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে যেহেতু মাইটোকন্ড্রিয়াতে, তাহলে এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলবো। তো আমি আরেকবার সামারাইজ করি। তো এটা হচ্ছে আমরা মূল উৎপাদ্য দিব, যেহেতু কোষের যাবতীয় যত যত শক্তি প্রয়োজন সেই সকল শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে থাকে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। শ্বসনের মাধ্যমে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের জন্য দরকার কি? এনজাইম এবং কোএনজাইম, যা মাইটোকন্ড্রিয়াতে থাকে। এবং শ্বসনের বিভিন্ন পর্যায়, এর মধ্যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে এবং এখানেই সর্বোচ্চ পর্যায়ের শক্তি তৈরি হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। ওকে, জাস্ট এইটুকু অ্যান্সার দিলেই, ব্যাখ্যা দিলে হয়ে যাবে। এরপর আমরা আরো কিছু আমরা কথা বলবো, যেমন এর আরেকটা সম্পর্ক আছে ক্যালসিয়ামের সাথে।
এটা ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে মিলে এ হচ্ছে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। কিরকম? যেমন মাইটোকন্ড্রিয়াতে যদি কখনো ক্যালসিয়ামের ঘনত্ব অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে সেখানে একটা কথা আছে যে নিউরোডিজেনারেটিভ ফাংশন বা এরকম একটা ব্যাপার ঘটে, যার ফলে দেখা যায় পার্কিনসন, আলজাইমার এগুলো হতে পারে। তাছাড়া আর একটা রোগের কথা বইতে আছে, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এটা হইতে পারে আর কি। যাই হোক, তো ক্যালসিয়ামের ঘনত্ব মেনটেন করা খুবই দরকার। ক্যালসিয়ামের ঘনত্ব যদি বেড়ে যায় বা কমে যায়, এজন্য সমস্যা হতে পারে আমাদের কোষের মধ্যে। তো এটা নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। আর স্টোর থাকে কোথায় ক্যালসিয়াম? বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এরপর এরপর আর একটা কাজ আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে, যেহেতু ক্যালসিয়াম বেড়ে গেলে সমস্যা হতে পারে, তা আমরা বলতে পারি কোষের অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ। ক্যালসিয়াম বেড়ে গেলেও কিন্তু সেল ডেথ হয়। তো সাধারণত কোষের অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ বা পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এটা আমরা রিলেট করতে পারবো, কারণ মাইটোকন্ড্রিয়া যদি নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কিন্তু পুরো কোষটাই শক্তি পাবে না, বঞ্চিত হবে। তাহলে পুরো কোষের সকল কিছু, মানে পুরো কোষের ভাগ্য কিন্তু আসলে বলতে গেলে মাইটোকন্ড্রিয়ার হাতে। মানে আমরা মনে রাখার ক্ষেত্রে এভাবে চিন্তা করতে পারি আর কি। যেহেতু পুরা কোষকে সচল রাখার জন্য শক্তি প্রয়োজন, এটিপি প্রয়োজন। সেই এটিপি তৈরির অঙ্গাণুটাই যদি না থাকে, তাহলে কিন্তু পুরো কোষটাই মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া কোষের অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ নিয়ন্ত্রণ করে থাকে। তো এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাছাড়াও তার আরও কিছু ভূমিকা আছে, যেহেতু তার নিজস্ব ডিএনএ আছে বা আরএনএ আছে, তো এই জন্য সে বংশগতিতে ভূমিকা রাখতে পারে। তারপর হচ্ছে রক্তকণিকা হরমোন তৈরি করতেও বইতে এই কথাগুলো বলা আছে, তৈরি করতে সে সাহায্য করে। তো মেইন কথা হচ্ছে এটাই, শক্তি উৎপাদনের টপিক কথাটা, আর শ্বসনের যে পর্যায়গুলো আছে সেই কথাটা বলবা, আর ক্যালসিয়ামের ঘনত্ব, আর হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই চারটা হচ্ছে মেইন পয়েন্ট আমাদের এখানে, এগুলো বললেই হবে। তো এবার হচ্ছে প্লাস্টিড নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথম যে কথাটা প্লাস্টিড নিয়ে, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে সাধারণত। তো উদ্ভিদ কোষ ছাড়াও আরও যেটা থাকতে পারে, শৈবালে, সবুজ শৈবালে থাকতে পারে। কিন্তু নীলাভ সবুজ শৈবাল, তারপর প্রাণীকোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কখনোই প্লাস্টিড থাকবে না। তো এই প্লাস্টিডটা সাইটোপ্লাজমের মধ্যে যত অঙ্গাণু আছে সব থেকে সর্ববৃহৎ। তো অনেক সময় এমসিকিউতে আসে এটা। তো এছাড়া তাহলে আমরা যেগুলো জানলাম প্লাস্টিড সম্পর্কে, যে লোকেশনটা আমাদের জানা দরকার, কাদের কাদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে, কাদের কাদের থাকে না। তো এরপর আমরা জানবো যে এর প্রকারভেদ সম্পর্কে। তো প্রকারভেদ সম্পর্কে জানার আগে, তার আগে আমি একটু এর গঠন সম্পর্কে একটু আলোচনা করব। মূল এইখানে পরীক্ষার জন্য প্লাস্টিড সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্যই হচ্ছে এর গঠন। গঠন থেকেই সব থেকে বেশি আসে। তাছাড়া আরও অনুধাবনমূলক যে কোশ্চেনটা আসে, যে প্লাস্টিককে কেন কোষের বা ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলা হয়। তো এট ফার্স্ট আমি গঠনটা দেখাই। এইখানের এই ফিগারটাতেই আমি একটু আগে এক্সপ্লেন করে দিই, তারপর আমি এঁকে দেখাচ্ছি যে কিভাবে পরীক্ষা তোমরা আঁকবা আর কি। তো এখানে আমরা দেখব যে প্লাস্টিকের ক্ষেত্রে দুইটা মেমব্রেনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আউটার মেমব্রেন অ্যান্ড এটা হচ্ছে ইনার মেমব্রেন। তা আউটার আর ইনার মেমব্রেনটা পাশাপাশি থাকে, আউটার মেমব্রেনের ভিতরে ইনার মেমব্রেনটা থাকে। এরপর ভিতরে গাঢ় তরল পদার্থ থাকে। ভিতরে যে গাঢ় তরল পদার্থ থাকে, এদেরকে বলা হয় স্ট্রোমা। তো এই স্ট্রোমার মধ্যে কিছু জিনিস থাকে, যেমন 70S রাইবোজোম থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, অসমোফিলিক ডানা থাকে, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, থাইলাকয়েড। এইগুলো হচ্ছে এক একটা থাইলাকয়েড। তো এই এক একটা থাইলাকয়েড, এগুলো দেখতে আসলে কেমন, অনেকটা এখানে কয়েনের মতো দেখাচ্ছে। অনেকে থুলির মতো বলে, যে থুলির মতো দেখায়। তো এই এক একটা থাইলাকয়েড এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে, 10 থেকে 100 থাইলাকয়েড মিলে একটা গ্রানাম গঠন করে। তো এরকম একটা ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টা গ্রানা থাকতে পারে। তো যেই কথাগুলো বলছি এখন এইটা আমি এঁকে দেখাচ্ছি। তো আমরা এরকম একটা ডিম্বাকৃতির একটা শেপ নিব। তো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ক্লোরোপ্লাস্ট আঁকতেছি। তো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সাধারণত শেপের যে ব্যাপারটা, বিভিন্ন আকৃতির হইতে পারে, সর্পিলাকার হইতে পারে, জালিকাকার হইতে পারে, তারকাকার হইতে পারে। এই আকৃতির ভেদাভেদটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শৈবালের ক্ষেত্রে। শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সব থেকে বেশি। আর উদ্ভিদ কোষে সাধারণত এরকম ডিম্বাকার বা সাধারণত বলতে গেলে লেন্স আকৃতির বলা হয়। এই লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে।
তো আমরা হচ্ছে একটা একটা করে আঁকি। তাহলে আউটার মেমব্রেন আঁকলাম, এটা হচ্ছে আউটার মেমব্রেন বা বহিঃপর্দা, এটা হচ্ছে ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। তো এখানে মেমব্রেনের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে সাধারণত মেমব্রেনগুলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত হয়, কিন্তু এইখানে দেখতেছি যে মেমব্রেনগুলো গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা গঠিত। তো এই জায়গাটায় একটু ব্যতিক্রম, গ্লাইকোসিল গ্লিসারাইড। এরপর আমরা চিহ্নিতকরণ করবো কি ভিতরে কিছু গাঢ় তরল পদার্থ থাকবে, রাইট? তো গাঢ় তরল পদার্থকে কি বলা হচ্ছে? স্ট্রোমা। এটা হচ্ছে অনেকটা কলয়েড ধর্মী। তো এই স্ট্রোমার মধ্যে কি কি থাকে? স্ট্রোমার মধ্যে থাকবে 70S রাইবোজোম, দেন এরকম বৃত্তাকার একটা ডিএনএ থাকবে। তারপর ডিএনএ থাকতে পারে 200টার মতো ডিএনএ থাকতে পারে একটা ক্লোরোপ্লাস্টে। আর হচ্ছে অসমোফিলিক দানা থাকবে, অসমোফিলিক দানা। আর হচ্ছে থাইলাকয়েড থাকবে, সেটা তো আছেই। আর স্ট্রোমার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সালোক সংশ্লেষণের C3 বা C4 যেটাই হোক, তাদের আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে সেটা হয়ে থাকে, আলোক নিরপেক্ষ পর্যায় হবে। তো আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো এই স্ট্রোমার মধ্যেই থাকে। যেমন সবথেকে ইম্পর্টেন্ট যে এনজাইমটা রুবিস্কো এনজাইম, যার কাজ কি? কার্বন ডাইঅক্সাইডকে শর্করাতে তৈরি করতে, কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরিতে হেল্প করে। তো এই ধরনের আরও অনেক এনজাইম থাকে, সেই এনজাইমগুলো সব স্ট্রোমার মধ্যে থাকবে। এরপর আসি থাইলাকয়েডসগুলো এঁকে দিই। এবার এরকম কয়েন আকৃতির বা থল আকৃতির কিছু থাইলাকয়েডস দেখবো আমরা। তো থাইলাকয়েডসের ক্ষেত্রে আমরা বলছি যে 10 থেকে এরকম 100টার মতো থাইলাকয়েডস মিলে একটা গ্রানাম গঠন করে। তো থাইলাকয়েডসের ক্ষেত্রেও বেশ কিছু জিনিসপত্র থাকে থাইলাকয়েডসের মধ্যে। থাইলাকয়েডসের মধ্যে সাধারণত পিগমেন্টস থাকবে, ফটো পিগমেন্টস। তো এটা হচ্ছে আমাদের থাইলাকয়েডস। তার আগে আমি 70S রাইবোজোমটা একটু দেখাই দিই, চিহ্নিতকরণ করে দিই। এটা হচ্ছে আমাদের 70S রাইবোজোম, আর এটা হলো আমাদের সেই বৃত্তাকার ডিএনএ। এবার সেই থাইলাকয়েডসের ক্ষেত্রে, তো এবার বলি থাইলাকয়েডসে কি থাকে। থাইলাকয়েডসে হচ্ছে মেনলি ফটো পিগমেন্টস বা রঞ্জক থাকবে, ফটো পিগমেন্টস বা রঞ্জক থাকবে। তো এই রঞ্জকগুলো কারা? এরা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি ইত্যাদি থাকতে পারে। 2 ধরনের ক্লোরোফিল থাকতে পারে। তাছাড়া থাকবে ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল। তো ক্যারোটিনটা সাধারণত হচ্ছে কমলা লাল বা লাল কমলা, আর জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ। তো এই ফটোপিগমেন্টসগুলো আসলে কাজ কি? এই থাইলাকয়েডসের মধ্যে যে ফটোপিগমেন্টসগুলো থাকে, তারা মূলত সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে হেল্প করে। আলোক নির্ভর পর্যায়ে ঘটে থাকে এই থাইলাকয়েডসের মধ্যে। তো আলোক নির্ভর পর্যায়ে সাধারণত কি হয়? আলোক নির্ভর পর্যায়ে আমরা দেখাচ্ছি সাধারণত যেটা ঘটে থাকে। এই হচ্ছে আমাদের থাইলাকয়েডস। এখানে ফটোপিগমেন্টসগুলো থাকে, এরা সূর্যের আলো শোষণ করে এবং পরবর্তীতে উত্তেজিত হয়। উত্তেজিত হওয়ার পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এরা এনএডিপিকে বিজারিত করবে। এরা এনএডিপিকে বিজারিত করবে, ফলে এনএডিপিএইচ তৈরি হবে এবং এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। এই পুরো প্রসেসের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা পানি ভাঙে এবং অক্সিজেন তৈরি হয়। তো এই হচ্ছে ওভারঅল থাইলাকয়েডসের আলোক নির্ভর পর্যায়ে যেটা ঘটে থাকে আর কি। এবং পরবর্তীতে এটিপি এবং এনএডিপিএইচ যেটা আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয় থাইলাকয়েডসের মধ্যে, সেগুলোকে কাজে লাগায় এই স্ট্রোমা কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে বা কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজে বা শর্করাতে পরিণত করে। তো এই ছিল আমাদের টোটাল আর কি প্রসেস ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। তো এই কথাগুলো আমরা ছবি আঁকার সাথে এই কিছু কথাগুলো আমরা জাস্ট বলে দেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে আর কি আমাদের জন্য। এবার সে কাজে প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করা বা ফটোফসফোরাইলেশন।
তো সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটু আগে বললাম আলোক নির্ভর আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নির্ভরটা কোথায় ঘটে সেটাও বললাম। তো তোমরা এইগুলো মেনশন করে দিতে পারো যে আলোক নির্ভরটা ঘটে থাকে হচ্ছে থাইলাকয়েডসে, এবং আলোক নিরপেক্ষ যে পর্যায়টা সেটা ঘটে থাকে স্ট্রোমার মধ্যে। অ্যান্ড এই আলোক নিরপেক্ষ পর্যায়ে যে ধাপটা, সেই ধাপই মূলত আমরা শর্করা তৈরি করি বা শর্করা তৈরি অবস্থায় পাই। এরপর আরও যে কথাটা, ফটোফসফোরেশন ছাড়াও আর একটা আছে ফটো রেসপিরেশন। সে ফটো রেসপিরেশনও কিন্তু ক্লোরোপ্লাস্টে ঘটে থাকে। তো এইটা হচ্ছে মূলত আর কি ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে মূল কাজ। তো তাছাড়াও আরও যে কাজ আছে, যেমন যেহেতু ওর নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, সো ও বংশগতিতেও ভূমিকা রাখতে পারে কিছু পরিমাণে, এগুলো আমরা বলতে পারি। তো এই দুইটা আমরা মেন বলবো। তো এইখান থেকে আমাদের মূল কোশ্চেনটা আসে অনুধাবনমূলকে, যে ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলা হয়। তো সেই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলে, সেই ক্ষেত্রে আমরা বলে দেব যে যেহেতু খাদ্য তৈরি করে, ক্লোরোপ্লাস্ট যেহেতু খাদ্য তৈরিতে সহায়তা করে, বা ক্লোরোপ্লাস্টের মধ্যে যেহেতু শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এই জন্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। এটা আমরা বলবো প্রথমত। পরে ব্যাখ্যা করতে যাই তখন আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে, এই জিনিসগুলো আমরা ভাঙায় বলতে পারি তখন, উপরে যে তথ্যগুলো দিছি আর কি। এবার আসবো ক্লোরোপ্লাস্টের টাইপসের মধ্যে বা প্লাস্টিডের টাইপসের মধ্যে। প্লাস্টিডের সাধারণত 3 ধরনের টাইপস আছে। একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, যেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। একটা হচ্ছে সবুজ প্লাস্টিড, যাদেরকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর একটা হচ্ছে রঙিন প্লাস্টিড, যাদেরকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে হচ্ছে রঙিন। তো এদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। তার মধ্যে বর্ণহীন যে প্লাস্টিড, অর্থাৎ যে লিউকোপ্লাস্ট, তার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তো সে 3 ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে সাধারণত। আমরা যে 3 ধরনের খাবার সচরাচর দেখে থাকি, একটা হচ্ছে শর্করাজাত খাদ্য সঞ্চয় করতে পারে। তো শর্করাজাত খাদ্য যে লিউকোপ্লাস্ট সঞ্চয় করে থাকে, তাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। কারণ শর্করার বা স্টার্চ গঠিত হয় অ্যামাইলোপেকটিন দিয়ে। তো ওইখান থেকে আসছে অ্যামাইলো কথাটা, শর্করার সাথে সাধারণত অ্যামাইলো কথাটা সংযুক্ত থাকে। তো এরপর যারা হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে, সেই ধরনের লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। আর যারা সাধারণত চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাদেরকে বলা হয় ইলায়োপ্লাস্ট। ইলায়ো কথাটার মানে হচ্ছে তিল। তো তো ওইখান থেকে, যেহেতু তারা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, ওইখান থেকে নাম চলে আসছে ইলায়োপ্লাস্ট। আর সবুজ যে প্লাস্টিক, যেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলতেছি, তার মূল কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। তো খাদ্য তৈরি সে কীভাবে করবে? সালোক সংশ্লেষণ বা ফসফোরিলেশন প্রক্রিয়ার মাধ্যমে সে খাদ্য তৈরি করবে। আর ক্রোমোপ্লাস্টের যে মূল কাজ, তার কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা। যেহেতু সে রঙিন, তাহলে এই ক্ষেত্রে সে কীটপতঙ্গকে আকৃষ্ট করতে পারে এবং পরাগায়নে সাহায্য করে। তো এই ছিল মূল কিছু পার্থক্য। তাছাড়াও এটা অনুধাবনমূলকের জন্য আসতে পারে, এই 3টার মধ্যে পার্থক্য। সেই ক্ষেত্রে আমরা এর বর্ণ, কাজের সাথে আরও যে কথা বলতে পারি যে অবস্থান, যেমন কে কোথায় থাকে। যেমন লিউকোপ্লাস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যেখানে সাধারণত সূর্যের আলো পৌঁছায় না, ওইসব জায়গাগুলো, যেমন মূল, তারপর ভূনিম্নস্থ কাণ্ড, এইসব ক্ষেত্রে সাধারণত লিউকোপ্লাস্ট থাকে। এইসব জায়গায় সাধারণত লিউকোপ্লাস্ট থাকে। তারপর ক্লোরোপ্লাস্ট সাধারণত আমরা যেগুলো সজীব যা কিছু আমরা দেখি, যেমন সবুজ পাতা, কাণ্ড, ফুলের সবুজ অংশ, এইসব জায়গা যত কিছু আমরা সবুজ দেখি, সেসব জায়গাগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আর ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন, তাহলে আমরা রঙিন কি দেখি? ফুল সাধারণত। তো ফুলের ক্ষেত্রে সাধারণত ক্রোমোপ্লাস্ট থাকতে পারে। তাছাড়া রঙিন ফল, রঙিন বীজ, অ্যান্ড গাজরের মূল, এইসব জায়গাতেও ক্রোমোপ্লাস্ট থাকতে পারে। তো এরকম আমরা 3-4টা পয়েন্ট যদি আমরা দিতে পারি, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো এক আবরণী বিশিষ্ট 3টা অঙ্গাণু, লাইসোসোম, পারক্সিসোম, গ্লাইকোসোম, এই 3টা সম্পর্কে জানবো। তো প্রথমতই লাইসোসোম সম্পর্কে আলোচনা করি। তো লাইসোসোম সব থেকে বেশি পাওয়া যায় শ্বেত রক্তকণিকার মধ্যে। কারণ শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা, জীবাণু ধ্বংস করা, অর্থাৎ ইমিউন সিস্টেমে কাজ করে। অ্যান্ড লাইসোসোমের কাজও কিন্তু সেটাই, জীবাণু ধ্বংস করা বা জীবাণু ভক্ষণ করা, যাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। তো
তো লাইসোজোম সব থেকে বেশি কোথায় থাকবে? শ্বেত রক্তকণিকা থাকবে। অ্যান্ড লাইসোজোম সম্পর্কে আরও আমরা যেগুলো জানতে পারি, যেমন আহ, কিছু কথা আছে স্টেবিলাইজার অ্যান্ড ল্যাবিলাইজার। তো স্টেবিলাইজারের কাজ হচ্ছে লাইসোজোমের যে ঝিলিটা আছে সেই ঝিলিটাকে স্টেবিলাইজ করে রাখে, অর্থাৎ স্থিতি দান করে, যেন লাইসোজোমের মধ্যের এনজাইমগুলো বের না হয়ে আসতে পারে। কারণ লাইসোজোমের মধ্যের ভিতরে এনজাইমগুলো যদি বের হয়ে আসে, তাহলে বাইরে সে দেখা যায় বাইরের কোষের মধ্যে জীবাণু ধ্বংস করতে পারে। বেশি মাত্রায় বের হয়ে আসলে তাহলে কোষের মধ্যে যে অন্যান্য অঙ্গাণু আছে সেগুলোকে সে ধ্বংস করে দিতে পারে। তো এই জন্য লাইসোজোমের যে ঝিলিটা আছে সেটা স্টেবিলাইজ করে রাখা দরকার হয়। তো এটা করে কি? সাধারণত কোলেস্টেরল। আর একটা আছে ল্যাবিলাইজার। তো ল্যাবিলাইজারের কাজ হচ্ছে লাইসোজোমের যে পর্দা আছে সেটাকে ভেদ করে, সেটাকে ভাঙতে বা সেটাকে বিদীর্ণ হতে সাহায্য করে। ফলে কি করে? লাইসোজোমের ভিতরের যে এনজাইমগুলো আছে সেগুলো বাইরে চলে আসে এবং বের হয়ে মনে করে একদম দাঙ্গা হাঙ্গামা লাগায় দেয়, অর্থাৎ অটোলাইসিস ঘটায়। তো এরা কারা? যারা এই বিদীর্ণ হতে সাহায্য করে? প্রোজেস্টেরন অ্যান্ড টেস্টোস্টেরন, এই দুইটা এগুলোকে সেক্স হরমোন বলা হয়। তো এই দুইটা সেক্স হরমোন সাধারণত লাইসোজোমের পর্দাকে বিদীর্ণ হতে সাহায্য করে। তো এবার আসি লাইসোজোমের কাজ নিয়ে। প্রথম কাজই তো আমরা বললাম, লাইসোজোমের প্রধান কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস বা জীবাণু ভক্ষণ করা। এটি হচ্ছে মূল কাজ। তো এছাড়াও একটা কথা আছে লাইসোজোমের সাথে, যে লাইসোজোমকে কেন সুইসাইডাল ব্যাগ বলা হয়, অনুধাবন কোশ্চেনে আসে। তো সেটা আমরা একটু বলবো। তার আগে আমরা বলে রাখি যে লাইসোজোমে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, অ্যান্ড এরা বিভিন্ন ধরনের জিনিসকে বিগলিত করতে পারে, বিদীর্ণ করতে পারে, গলায় ফেলতে পারে, এরকম। তো এই এনজাইমগুলো সাধারণত অম্লীয় পরিবেশে অ্যাক্টিভেট হয়। সাধারণত এরা ইনঅ্যাক্টিভেট অবস্থাতেই থাকে। তো যখনই অম্লীয় পরিবেশ বা অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি হয়, তখন এই এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তো সাইটোপ্লাজমের মধ্যে তো থাকে নিউট্রাল পিএইচ। তো নিউট্রাল পিএইচে দেখা যায় এরা ঠিক বেশি একটা কাজ করতে পারে না। তো আল্লাহ তালা ওইভাবে মেকানিজম সেট করে দিছে, যদি সে সবসময় অ্যাক্টিভ থাকতো তাহলে তো সব কিছুকে গলায় ফেলতো। যাই হোক, তো কোনো কেসে বা যখন দেখা যায় কোষে কোনো ধরনের অতিরিক্ত মাত্রা অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়েছে বা দেখা যায় তীব্র খাদ্যাভাব হয়েছে, তখন লাইসোজোমের প্রাচীরগুলো ফেটে যেয়ে দেখা যায় সবগুলো এনজাইম বের হয়ে যায়। তো সবগুলো এনজাইম বের হয়ে কোষের যত অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয়। তাহলে কোষের কোষের সকল অঙ্গাণু বিনষ্ট করে দেয়। এই যে কাজটা, এই কাজটাকে বলা হয় অটোফ্যাগি বা স্বগ্রাস। অটোফ্যাগি বা স্বগ্রাস। তাহলে কোষের সকল অঙ্গাণু বিনষ্ট করে দিলে এটাকে বলা হয় অটোফ্যাগি বা স্বগ্রাস। এইভাবে যদি পুরো কোষটাকে নষ্ট করে ফেলে বা পুরো কোষটাকে ভক্ষণ করে ফেলে বা পুরো কোষটাকে পরিপাক করে ফেলে, পরিপাক শব্দটা ভালো, পুরো কোষটাকে যদি পরিপাক করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তাকে বলা হবে অটোলাইসিস। মানে নিজেই মানে নিজের কোষের পর্দাটা, লাইসোজোমের যে পর্দাটা সেটা বিদীর্ণ হয়ে এনজাইমগুলো বের হয়ে গেছে এবং সম্পূর্ণ কোষটাকে পরিপাক করে ফেলছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে অটোলাইসিস। তো এই জন্যই একে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী তরিকা বলা হয়। তো এর মধ্যে আসলে কোন এনজাইমটা থাকে? টিস্যু বিগলনকারী। সেই এনজাইমটার একটা নাম আছে, তার নাম হচ্ছে অ্যাসিড ফসফেটেস। তো টিস্যু বিগলনকারী এই অ্যাসিড ফসফেটেস এনজাইমটা বিভিন্ন টিস্যু বিগলনে হেল্প করে আর কি। আর এর ক্ষেত্রে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রে। তো শুক্রাণুটা সাধারণত নিষেকের সময় যখন ডিম্বাণুকে ভেদ করবে বা ডিম্বাণুর সাথে যখন মিলিত হবে, সেই সময় এই ডিম্বাণুর যে পর্দাটা আছে সেটাকে বিগলন করার প্রয়োজন হয়। তো এটাকে সাহায্য করে কে? এইখানে সাহায্য করবে লাইসোজোমের হায়ালিউরিনেস এনজাইম। হায়ালিউরোনিস এনজাইম। হায়ালিউরোনিডেস। হায়ালিউরোনিডেস। ডেস হবে হায়ালিউরোনিডেস। তো শুক্রাণুতে হায়ালিউরোনিডেস এনজাইম এই ডিম্বাণুর যে পর্দাটা আছে সেটাকে বিগলন করে নিষেকে হেল্প করে। তো এই এনজাইমটা আসে কই থেকে? এটা আসে লাইসোজোমের থেকে। তো লাইসোজোম সম্পর্কে আমরা এই জিনিসগুলো জানলেই হয়ে যাবে। এবার আসি পারঅক্সিজোমে। পারঅক্সিজমের ব্যাপারটা হচ্ছে কোষের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। তো হাইড্রোজেন
পারঅক্সাইড হচ্ছে টক্সিক বা বিষতুল্য বলা যায়। তো এই জন্য পারঅক্সিজম যেটা করে, এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি অ্যান্ড অক্সিজেনে কনভার্ট করে ফেলে, অ্যান্ড যেটা কোনোটাই কিন্তু বিষ না। তো এইভাবে পারঅক্সিজম কিন্তু অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণেও হেল্প করে। পারঅক্সিজেন পারঅক্সিজম অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কোষের মধ্যে। তো এইটাই হচ্ছে মূলত পারঅক্সিজমের মূল কাজ। তো এই ক্ষেত্রে আমরা পারঅক্সিজমের ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে লিভার ও কিডনি কোষে পারঅক্সিজম অধিক মাত্রায় পাওয়া যায়। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। লিভার ও কিডনি কোষে পারঅক্সিজম অধিক মাত্রায় পাওয়া যায়। তাছাড়া আর তেমন কোনো কিছু দরকার নেই। তো এখন হচ্ছে পারঅক্সিজমের এনজাইমটা আসলে নাম কি? পারঅক্সিজম থেকে যে অঙ্গাণুটা পারঅক্সিজম অঙ্গাণু থেকে যে এনজাইমটা আসে, সেই এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেজ এনজাইম। ক্যাটালেজ এনজাইম, এই ক্যাটালেজ এনজাইমটাই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভেঙে ক্যাটালাইজ করে পানি অ্যান্ড অক্সিজেনে কনভার্ট করে। এবার আসি গ্লাইঅক্সিজমের মধ্যে। গ্লাইঅক্সিজমের মূল কাজটা হচ্ছে, যখন একটা বীজ অঙ্কুরোদ্গম অবস্থায় থাকে, বীজ যখন অঙ্কুরোদ্গম অবস্থায় থাকে তখন কিন্তু অঙ্কুরোদ্গম অবস্থায় থাকে, মানে বীজটা কেবল উঠতেছে, এখন উদ্ভিদ হয় নাই, তখনও কিন্তু তারা সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে তাদের তো শর্করা দরকার, বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। তো সেই বীজ অঙ্কুরোদ্গম কালে সেই বীজের মধ্যে যে চর্বি থাকে বা লিপিড থাকে, লিপিড বা চর্বি থাকে, সেই লিপিড বা চর্বিকে ভেঙে শর্করাতে পরিণত করে বা চিনিতে পরিণত করে, চিনি বা শর্করাতে পরিণত করে এই গ্লাইঅক্সিজম। ফলে বীজটা বেঁচে থাকতে পারে। তো এই জন্য বীজের অঙ্কুরোদ্গমকালে এই যে একটা খাদ্যের যে একটা অভাব, সেই অভাবটা পূরণ করে দেয় কে? গ্লাইঅক্সিজম। তো এই ক্ষেত্রে গ্লাইঅক্সিজমের খুবই বড় একটা রোল। তাছাড়া গ্লাইঅক্সিজম আর কাজ কি? এটা চর্বি বা লিপিডের বিপাক নিয়ন্ত্রণ করে। গ্লাইঅক্সিজমের মূল কাজই হচ্ছে চর্বি বা লিপিডের বিপাকের সাথে সম্পৃক্ত। তো এছাড়া আমরা আর যে জিনিসগুলো বলতে পারি গ্লাইঅক্সিজম সম্পর্কে, যেটা কোথায় থাকে, কোথায় কোথায় থাকে বা কোথায় কোথায় বেশি থাকে, এগুলো থাকবে মূলত ছত্রাক, ইস্ট, তারপর তৈলবীজ, তৈলবীজের মধ্যে থাকতে পারে, তৈলবীজের এইসব কোষে, এদের কোষে গ্লাইকোজেনটা অনেক বেশি পরিমাণে থাকে। আর থাকবে বীজের যে লিপিড সঞ্চয়ী কোষ আছে সেখানে, বীজের লিপিড সঞ্চয়ী কোষে, অ্যান্ড যেসব জায়গায় লিপিড আছে যেসব কোষে, সেইখানে থাকবে। ওইসব কোষে লিপিডকে ভেঙে সে চিনিতে বা শর্করাতে পরিণত করতে পারবে। তো এই হচ্ছে মূলত গ্লাইকোজেনের কাজ। তো এবার আসি সেন্ট্রিওলে। সেন্ট্রিওল, সেন্ট্রিওল নিয়ে আমরা যেটা মনে রাখবো, সেন্ট্রিওলের কোনো সেন্ট্রিওলের কোনো আবরণ নেই বা পর্দা নেই। এটার গঠনটা হচ্ছে, এটা সাধারণত ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত হয়, এবং এরকম কয়টা ত্রয়ী অনুনালিকা থাকে? 9টি। আর প্রত্যেকটা অনুনালিকা আসলে, অনুনালিকার মধ্যে আবার 3টা উপনালিকা থাকে। তাহলে টোটাল উপনালিকার সংখ্যা কত? 3 27। তো এটা হচ্ছে ওর মূল স্ট্রাকচার। এরকমভাবে নালিকাগুলো থাকে, অনুনালিকাগুলো। এরকম আমি 3টা দেখাইছি, এরকম আরও 6টা থাকবে, এরকমভাবে 9টা ত্রয়ী অনুনালিকা থাকে। আর প্রত্যেকটা অনুনালিকার মধ্যে 3টা উপনালিকা থাকে। তো সেন্ট্রিওলের মূল কাজ, সেন্ট্রিওলের মূল কাজই হচ্ছে কোষ বিভাজনের সাথে সম্পর্কিত। যেমন কোষ বিভাজনকালে এরা মাকুযন্ত্র গঠন করে। তারপরে এরা আরও কাজ হচ্ছে লেজওয়ালা কাজের সাথে, যেমন ধরো সিলিয়া, ফ্ল্যাজেলা গঠন, এগুলোতে সে হেল্প করে। লেজ জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো সে গঠনে হেল্প করে। সিলিয়া, ফ্ল্যাজেলা গঠন, আবার শুক্রাণুর লেজ গঠন। শুক্রাণুর অ্যাক্টোজোম গঠন করে কিন্তু কে? গলগি বডি। আর শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে সেন্ট্রিওল। তো এগুলো হচ্ছে সেন্ট্রিওল সম্পর্কিত কাজ।